সেদিন তাড়াতাড়ি এলেন বটে, কিন্তু আমাদের বাইরে যাওয়া হলো না। মায়ের শরীরটা বিকেল থেকে খারাপ হয়ে গেল, জ্বরটর এসে একাকার। সেই অবস্থা মাকে নিয়ে তার ছুটতে হলো ডাক্তারের কাছে। তিনি অসুস্থতা নিয়ে কোনো আপোষ করেন না। আমার মন খারাপ হলো বেশ, কিন্তু শাশুড়ি জ্বরে রেখে বিবাহবার্ষিকী পালন করার মতো নারী আমি নই। তাই আমি গিয়ে ফেললাম সে মন খারাপের অনুভূতি। রাতে যখন ঘুমাতে এলাম তখন সময় 3:30। সাহেবের অফিস আছে বলে তিনি শুয়ে পড়েছিলেন, কপালে হাত রেখে চোখ বুজেছিলেন। আমি ঘরে এসে নিজের চুলগুলো খুলতে খুলতে দেখলাম ড্রেসিং টেবিলে এক গাছ লাল রেশমি চুড়ি আর একটা গোলাপের মালা। আমি তার দিকে তাকালাম, তিনি নির্লিপ্ত। আমি হাসলাম, খোপাটা আবার করলাম, সেই মালা মাথায় পরলাম। রেডিওটা চালু করলাম, হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুরু হলো। খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? পারবে কি বাঁচতে ভালো আমাকে জানালে, আমাকে তেমন করে জানলে? সাহেব হাত সরিয়ে সরু দৃষ্টিতে চাইলেন। আমি তার দৃষ্টি উপেক্ষা করে তার পাশে শুয়ে তার বুকে মাথা রাখলাম। তিনি বিরক্ত দিয়ে বললেন, এই রাত বিরাতে কি মাথার টপ ফ্লোর গরম হয়ে গেছে? মাথায় পানি ঢালতে হবে? হ্যাঁ, ঢালতে হবে। আপনার কৃপাময়ী পানি, বলে তার ঠোঁটে চুমু খেলাম। এই আমি কি না একটা সময় জমার মতো ভয় পেতাম সাহেবকে। সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, আমার চোখ জোড়া ঢেকে বললেন, কৃপা আর হবে না, এখন শুধু কৃপা করে ঘুমাতে হবে। আমি হাসলাম, এই লোকটাকে ভালো না বেশি কী করে থাকবো আমি? এই লোকটাকে ছাড়া ওই কবরে একা একাও কী করে থাকবো আমি? আমার যে ভয় করবে। আর সাহেব, তিনি তার গেদা পেয়ারাটাকে ছাড়া কি ভালো থাকবেন? হয়তো থাকবেন। তিনি আমাকে ভালোবাসেন কি না সেটা তো আমি জানি না, তবে আমি মরতে চাই না। আর আমার বাচ্চা, সে কেমন আছে? সে বেঁচে আছে তো? আমি ওই অন্ধকারের মধ্যে ছুটতে লাগলাম, কোথাও কিছু নজরে আসছে না। আমি ছুটছি খালি। ঠিক তখনই একটা সরু আলোর রেখা নজরে এলো, খুব ক্ষীণ, খুব দূরে। আমি ছুটতে লাগলাম। মনে হলো আমি যদি ওই আলোর কাছে চলে যাই তবে আমি বেঁচে যাব। ওই আলোর ওপাশে আমার সাহেব। যত আলোর কাছে যাচ্ছিলাম তত আলো ঘন হচ্ছে, অন্ধকার মিলিয়ে যাচ্ছে। ধীরে ধীরে শব্দ শুনতে পাচ্ছি, অনেকে কথা বলছে, অনেক কথা বলছে। আমার কান ধরে এলো। আমি ছুটতে ছুটতে একটা সময় আলোর কাছে ছুটে চলে এলাম। সে চোখ ধাঁধানো আলোতে আমার চোখ ঝলসে গেল। আমি চোখ বুজে নিলাম। যখন দ্বিতীয়বার চোখ খুললাম নিজেকে একটা ঘরে পেলাম, নানা যন্ত্রাদি ঘেরা রুম। আমার মতো আরও রোগী আছে সেখানে। আমার মুখে মাস্ক, টুটু করে একটা যন্ত্র চলছে। নার্স আমাকে দেখতেই ডাক্তার ডাক্তার বলে চিৎচিতে লাগলেন। আমি বুঝলাম এতদিন আমার জ্ঞান ছিল না, আমি ছিলাম আইসিইউতে। একটু পর ডাক্তার আমাকে দেখতে এলেন। তিনি আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন, কংগ্রাচুলেশন, আমরা তো হোপ ছেড়ে দিয়েছিলাম। এটা মিরাকেল ছাড়া আর কিছুই না। আপনার পরিবারের দোয়া আছে আপনার সাথে। ওয়েলকাম টু ওয়ার্ড এগেইন। আমি কথা বলতে পারছিলাম না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। সেই সারাদিন গেল আমার মনিটরিংয়ে। ধীরে ধীরে জানতে পারলাম আমার প্লাসেন্টা অপারেশন হয়েছিল। প্রচুর রক্তক্ষরণ হবার কারণে আমার অবস্থা অবনতির দিকে যায়। দ্রুত আমাকে সেকশন করা হয়। আমার একটা মেয়ে হয়েছে। ওর ওজন 2 কেজি 300 গ্রাম হওয়ার কারণে ওকে দ্রুত ইনকিউবেটরে ঢোকানো হয়। 33 সপ্তাহের বাচ্চা। সে বাঁচবে কি না সেটা ডাক্তার জানাতে পারলেন না। আমার অবস্থাও খারাপ হলো, প্রচুর অক্সিজেন সাপ্লাই প্রয়োজন। উপর থেকে আমি অসাড় জ্ঞান শূন্য। ডাক্তাররা আমাকে সরাসরি লাইফ সাপোর্টে দেন। 60 ঘন্টা পর আমার সেন্স আসা শুরু করে। অবশেষে আমি চোখ মেলে তাকাই। জাগতিক দুনিয়ার সাথে নিজেকে মেশাতে আমার সময় লাগে। আমাকে 5 দিন পর বেডে শিফট করা হয়। আমার বাচ্চা তখনও ইনকিউবেটরে, তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। বেডে আসার পর আমি প্রথম আমার সাহেবকে দেখি। তিনি নাকি আইসিইউতে আমাকে দেখতে আসতেন, কিন্তু আমি তখন গভীর ঘুমে থাকতাম। ঘরে থাকার কারণে তার চেহারাটা আমার মনে নেই, সে আইসিইউয়ের স্মৃতিগুলো আমার মনে নেই। তাই যখন কেবিনে আসার পর আমি প্রথম সাহেবকে দেখলাম, আমি হতভম্ব হয়ে গেলাম। সেই বুদ্ধিদীপ্ত, ধারালো, চোয়ালধারী লোকটা কেমন মলিন হয়ে গেছেন। দাড়ি বড় হয়ে গেছে, চুলগুলো বড্ড এলোমেলো, গায়ের শার্টটা অপরিপাটি, অথচ আমার সাহেব বড্ড পরিপাটি মানুষ। স্বাস্থ্যটা কেমন ভেঙে গেছে, চোখের দৃষ্টিটাও খুব ক্লান্ত। ম্লান শুষ্ক চোখে আমার দিকে তাকিয়ে বললেন, ভালো আছো? হ্যাঁ, আপনি ভালো আছেন? তিনি উত্তর দিলেন না, আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার চোখ বন্ধ হয়ে এলো আবেশে, মনটা তরল হয়ে গেল। সেই তরল জমল 2 চোখে। মিষ্টি আপুর থেকে শোনা, সে আইসিইউতে থাকা বিভীষিকাময় দিনগুলোতে সাহেব তীর্থের কাকের মতো বাহিরে প্লাস্টিকের চেয়ারে বসে থাকতেন। একবার ডাক পড়তো এনআইসিইউতে, একবার এখানে। খাওয়া দাওয়া যে কোন গ্রহে ছিল তিনি জানতেন না,
মিষ্টি আপু আর শাহনাজ সাহেব আসতেন বিকালে। ওই সময় তিনি একটু বাড়ি যেতেন। শাহনাজ সাহেব বললেন, ইউ আর লাকি ওম্যান ভাবি। আমি হাসলাম। আমি জানি খুব লাকি, কিন্তু সেই লাকটা খুব এলোমেলো। বিকেলবেলা যখন আমাকে হুইল চেয়ারে করে আমার বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো, আমি দেখলাম একটা কাচের বক্সের মধ্যে আমার বাচ্চাটা রাখা। ছোট্ট একটা তুলোর মতো মানুষ, ছোট্ট মুখ, শুভ্রবদন, লাল ঠোঁট, কি অপার্থিব সুন্দর আমার বাচ্চা। কিন্তু সেই সাথে আমার মনটা ভেঙে গেল যখন দেখলাম তার মুখে নল। তার ছোট্ট পেটটা শুধু ওঠানামা করছে একটু পরপর। আমি হু হু করে কেঁদে উঠলাম। আমার সাথে সাহেব ছিলেন। তিনি নির্লিপ্ত। তার চোখে কোনো অশ্রু নেই। তার কাঠিন্য আমাকে খুব আহত করলো। নিজের বাচ্চার এমন অবস্থায় তিনি এত নির্লিপ্ত কেন? তার দিকে চেয়ে অভিমানের স্বরে বললাম, আপনার কষ্ট হচ্ছে না? এত পাষণ্ড কেন আপনি? তিনি উত্তর দিলেন না, বরং একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চলো, সময় শেষের দিকে। বলেই তিনি আমাকে একরকম জোর করে বের করে আনলেন। আমি সাহেবকে দেখে খুব অবাক হলাম। তিনি এত নির্বিকার কী করে? বাবারা সাধারণত নিজের সন্তানের প্রতি পাগল থাকে, অথচ তাকে দেখলাম শুধু আমার আশেপাশেই থাকতে। আমি যদি বাবুকে দেখতে যেতাম তখনই তিনি যেতেন। এখানেও তিনি বাবুর দিকে চাইতেন না, অন্যদিকে চেয়ে থাকতেন। এমন পাষণ্ড রূপ কেন? আমি তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু সাহেব কোনো উত্তর দিলেন না, বরং আমাকে বললেন, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া শিখো। আমার রাগ হলো সাহেবের ওপর। সেই রাগটা মারাত্মক বিষাদে পরিণত হলো যখন রাতে দুধ পাম্প করে দিচ্ছিলাম, তখন নার্স বললেন, বাচ্চা তো জন্ডিস হয়েছে, বেশি বেশি দোয়া করেন, মায়ের দোয়া বেশি কাজে লাগে। আমার ভেতরটা ছিঁড়ে যাওয়ার মতো কষ্ট হলো। আমার সার্জারির যন্ত্রণা, আমার অসুস্থতা আমি ভুলে গেলাম। আমি দোষারোপ করলাম সাহেবকে। আপনি চাইতেন না আমার সন্তান না আসুক পৃথিবীতে? দেখুন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে, আজ আপনার জন্য সব হচ্ছে। সাহেব কিছু বললেন না, শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি পাগলের মতো কাঁদছি, ওনার বুকে ধিমধাম করে কিল বসাচ্ছি। তিনি নড়লেন না, কিছু বললেন না, শুধু আমাকে আঁকড়ে ধরে রইলেন। বুঝলেও ওই রাতে ঠিক বুঝতে পেরেছিলাম আমাকে এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল। বাবুর অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল, পুরোটা শরীর হলুদ। আমার মেয়েটা হাত পা ছড়িয়ে পড়ে আছে। অনেকক্ষণ পরপর তার পেট নড়ছে, মুখে নল দিয়ে দুধ খাওয়ানো হচ্ছে খুব সতর্কতার সাথে। আমার বুকটা মনে হচ্ছিল ছিঁড়ে যাচ্ছে, এতটা কষ্ট। আমার ছোট্ট একরত্তি মেয়েটা কতটা কষ্ট সহ্য করছে। আল্লাহ কষ্টগুলো আমাকে কেন দিলেন না? আমি নিজেকে সামলাতে পারলাম না, মুখ ডেকে ফুপিয়ে উঠলাম। তখন কাঁধে স্পর্শ পেলাম আমার সাহেবের। তিনি পর্বত শৃঙ্গের ন্যায় মতো দাঁড়িয়ে আছেন। তার মুখশ্রী কঠিন, চোখজোড়া শুষ্ক, যেন তিনি প্রস্তুত যে কোনো অনর্থের জন্য। আমি অসহায়ের মতো জিজ্ঞেস করলাম, আমার মেয়েটা বেঁচে থাকবে তো? সাহেব চোখ যেন কাঁপলো কিঞ্চিত, কিন্তু স্বর স্বাভাবিক রেখে বললেন, যা হবার হবে। আমাদের হাতে কিছু নেই, শুধু দোয়া করতে পারবো, এতটুকুই। মন শক্ত করতে হবে। কথাটা কানে যেতে মনে হলো কেউ আমার বুকে ভোঁতা ছুরি বসিয়ে দিয়েছে। তীক্ষ্ণ যন্ত্রণায় চোখ ঝাপসা হয়ে গেল। এই লোকটা তো পাষাণ, অন্তত একটা সান্ত্বনা দিতে পারত। আমার পেট কাটার যন্ত্রণা এতটা তীক্ষ্ণ ছিল না। আমি তৃষ্ণা নয়ে তার দিকে চাইলাম, তারপর মুখ সরিয়ে নিলাম। আমার ব্লিডিং চলছে, নামাজ পড়ার সুযোগ নেই, কিন্তু দোয়া তো করাই যায়, নয়তো আল্লাহর কাছে হাত পেতে বসে রইব। আল্লাহ আমার আর্তনাদ কি ফিরিয়ে দেবেন? আমাদের সবাই শেষ। আমি গ্লাসের উপর দিয়ে আমার বাচ্চাটাকে একবার ছোঁয়ার চেষ্টা করলাম, তারপর ধীর পায়ে এগুলাম রুমের দিকে। আমার সাহেব আমাকে পিঠ ধরে আছে যেন আমি পড়ে না যাই। আমি ব্রিটিশটা নিয়ে তাকালাম তার দিকে, কঠিন স্বরে বললাম, আমাকে ছোবেন না। তিনি শান্ত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন, হাত ছাড়ালেন না। একটা দীর্ঘশ্বাস ফেললেন। সেই রাতটা ভয়ঙ্কর ছিল। আমি সারা রাত শুধু দোয়া ইউনুস পড়েছি আর আল্লাহর কাছে আমার মেয়ের সুস্থতা চেয়েছি। সাহেব জেগেছিলেন সারা রাত। নামাজ শেষ করে নামাজের পাটিতেই তাকে ঝিম ধরে বসে থাকতে দেখলাম। তার চোখ মুখ কেমন মলিন। মধ্যরাতের দিকে আমার বাবুর শরীর আরও খারাপ হলো, অক্সিজেন অনেক কম। আমাকে ডাক্তার বললেন, দোয়া করুন, আমাদের হাতে কিছু নেই। কথাটা শুনতে আমার হাঁটু অসাড় হয়ে গেল। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ধপ করে ফ্লোরে বসতেই আমার সাহেব আমাকে আঁকড়ে ধরল, বুকে মাথাটা চেপে ধরে বললেন, শক্ত থাকো, শক্ত থাকো। সে বিভীষিকাময় রাত কাটলো এনআইসিইউ এর বাইরে। আমি এক ফোঁটা নড়লাম না। বাহিরের গ্লাসে চোখ রেখে বসে রইলাম, যেন পাহারা দিচ্ছি। আজরাইল আলাইহিস সালাম কিছুতেই যেন আমার বাচ্চার রুহ না নিয়ে যেতে পারে। আমার সাথে সেই সারা রাত সাহেবও দাঁড়িয়ে রইলেন। নার্স বের হতে জিজ্ঞেস করলাম, শ্বাস চলছে? শ্বাস চলছে? আমার আহাজারি আল্লাহ কবুল করলেন। ভোরের দিকে আমার বাচ্চার অক্সিজেন লেভেল স্বাভাবিক হলো। ডাক্তার জানালেন, এখন স্টেবল, চিন্তা আপাতত কারণ নেই, আরও 3-4টা দিন থাকুক। জন্ডিসটা কন্ট্রোল করতে হবে।
কথাটা শোনার পর আমার শরীরটা নিস্তেজ হয়ে গেল, যেন একটা বিশাল ভার নেমে গেল। গলার কাছে আটকে থাকা, জড়ো হয়ে বসে থাকা বিষাদগুলো উবে গেল। আমার শরীরটা একটু যেন হেলে গেল, বুকে হেলান দিয়ে রইলাম। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এলো, যেন কত ঘুম জমা। ঘুম যখন ভাঙলো দেখলাম আমি আমার কেবিনের বিছানায়, সাহেব নেই। ঘরটায় আমি একা। একা থাকতে ভালো লাগে না আমার, কেমন যেন ভয় হয়। যদিও আমি সাহেবের উপর তখন খুব অভিমান করেছিলাম, তবু দুর্বল পায়ে হেঁটে বাহিরে গেলাম তাকে খুঁজতে। নির্লজ্জ মনটার অভ্যেস হয়ে গেছে সাহেবের। সাহেবকে দেখা গেল হাসপাতালের করিডরে। ওখানে একটা ল্যান্ডলাইন আছে। তিনি কার সাথে কথা বলছেন। আমাকে 20,000 টাকা ধার দেয়, বেতন পেলে শোধ করে দেব। হাসপাতালের বিলটা জমা দিতে হবে, হাতে একটু শর্ট পড়েছে। হ্যাঁ হ্যাঁ, তোদের ভাবে ভালো আছে, বাবু এখন এনআইসিইউতে। বুঝিসই তো, এখন ভালো আছেন, দেখা যাক। আরে না, আমি তো রিলিজের টাইমে নিব, তুই একটু জোগাড় করে রাখিস। ফোনটা রেখে তিনি আরেকজনকে ফোন করলেন। হ্যাঁ প্রবন্ধা, আমাকে কিছু ধার দিতে পারবে? এখন না, 2-3 দিনের মধ্যে। 1,000 হলে হবে, আমি আগামী মাসের বেতন পেলে চুকিয়ে দেব। হ্যাঁ, একটু বিল এসেছে। সরকারি হাসপাতালের চিকিৎসাও তো সরকারি মতোই হতো। যে অবস্থায় ছিল একটাও বাঁচত না। টাকা তো আসবে যাবে, কয়েকটা টাকার জন্য জীবন নিয়ে তো ছেলেখেলা করা যায় না। কারণের কিছু হয়ে গেলে ওকে কোথায় পেতাম বলো? হাসপাতাল দামি, কিন্তু চিকিৎসা তো ভালো। আমি বেতনটা আসলে দিয়ে দেব, তুমি চিন্তা করো না। আমিও দাঁড়ালাম না, কারণ সাহেব আমাকে দেখে ফেলবেন। আমার সামনে তার দুর্বলতা ধরা পড়ে যাবে। সাহেব কাউকে তার দুর্বলতা দেখান না। বাড়ির 4টা প্রাণীর যা প্রয়োজন সব বিনা অভিযোগে পূরণ করেন। কখনো বলেন না এত কেন প্রয়োজন। সেই মানুষটা এখন আমার জন্য মানুষের কাছে ধার করছেন। নিশ্চয় তিনি কখনো চান না আমরা কেউ এই দৃশ্য দেখি। তিনি হয়তো লজ্জা পাবেন। এই ভেবে আমি সেখান থেকে সরে গেলাম। সাহেবের প্রতি জমে থাকা ক্ষোভগুলো ধীরে ধীরে গলে যেতে লাগলো। নিজেকে খুব তুচ্ছ মনে হলো। আমি কেন সাহেবকে বুঝি না, কেন এত ছেলে মানুষই করি, এজন্যই তিনি আমাকে ভালোবাসেন না। 5 দিন পর আমার মেয়েকে এনআইসিইউ থেকে বের করা হলো। আমার কোলে দেওয়া হলো ওই নরম শরীরটাকে। জন্ডিসের হলদেটে ভাব অনেকটা কমে। ডাক্তার বললেন, বেশি করে বুকের দুধ খাওয়াবেন, আর ঠিক 7টা থেকে রোদ লাগাবেন, জন্ডিস চলে যাবে। আমার ডাক্তারের দিকে খেয়াল নেই। আমি দেখছি আমার তুলতুলে মেয়েটাকে। ফর্সা একটা ছোট মুখ, নাকটা বাবার মতো বোচা, ভুক খুব পাতলা, নেই বললেই চলে। মাশাআল্লাহ, চুল হয়েছে, একেবারে ঠোঁটগুলো লাল টকটকে। একটা জিনিস খেয়াল করলাম, আমার মেয়ে দেখতে অবিকল আমার সাহেবের মতো। মনে হলো কেউ সাহেবকেই কপি করে ছোট্ট একটা ভার্সন পেস্ট করে দিয়েছে আমার কোলে। কিন্তু আমার মেয়ের মুখে সেই কাঠিন্য নেই। আমার সাহেব কোমল মনের হলে তাকে তেমন দেখাতো, আমার মেয়ে ঠিক তেমন। কি সুন্দর ঘুমিয়ে আছে শান্তভাবে। ওজন কম হওয়াতে বাবুকে একদম হাওয়ার মতো মনে হলো। এত নরম যে একটু চাপ দিলে ভেঙে যাবে। আমাদের হাসপাতালের 6 তলা। ডাক্তার লিফট দিতে বারণ করেছে। লিফটে নাকি অক্সিজেন কম, তাই হেঁটে নামতে হবে। আমি সাহেবের দিকে তাকিয়ে বললাম, আপনি সিঁড়ি দিয়ে নিচে নামুন, আমার হাত কাঁপছে। এই টিকটিকির বাচ্চা আমার হাতের ফুটো দিয়ে পড়ে যাবে। এর থেকে যেখানে আছে ওইটাই ভালো। ক্লান্ত লাগলে ঠিক পেছনে পড়ে যাবে, আমি ধরে ফেলবো। আমার বাচ্চাকে টিকটিকির বাচ্চা বলল। কৃপাদার এই হুতুমটা মাথাটা ফাটিয়ে দিতে ইচ্ছে হলো আমার। খুব রাগী স্বরে বললাম, ও মোটে টিকটিকির বাচ্চা না, ওকে পেয়ারার বাচ্চা। ওই ময়মিন সরকার এবং কারণ সরকারের বাচ্চা। সাহেব বাঁকা হাসলেন যেন, চোখ সরিয়ে বললেন, হয়েছে, এবার কৃপা করে হাঁটলে ভালো হয়। পেয়ারার একটা মুখ হয়েছে, শুধু ফা বক বক, যন্ত্রণা যত সব। বাবুকে নিয়ে বাড়ি ফিরতে দেখলাম বাবা মা এসেছে নাতিকে দেখতে। আমার শাশুড়ি মা একটু অপ্রসন্ন ছিলেন, আশা করেছিলেন ছেলে হবে, কিন্তু আমার মেয়ে এতই খেল দেখালো যে তাকে প্রথম কোলে নিয়ে তিনি অশ্রু ছেড়ে দিলেন। নরম শরীরটা বুকে নিয়ে বললেন, আমার বাড়িওয়ালি এসেছে। মিষ্টি আপু আমাকে জিজ্ঞেস করলেন, নাম কি ভাবলে ভাবে, কি নামে ডাকবো আমরা পুচুকে? আমি আর চোখে তাকালাম সাহেবের দিকে, দুষ্টু কণ্ঠে বললাম, কৃপা। আমার নাম বলার সাথে কঠিন চোখে তাকালেন সাহেব। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। সবাই মুখ ফসকালেন। নাম পছন্দ হয়নি। মাঝে সাহেব ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আমার কানে গমগমে স্বরে বললেন, হাসপাতাল থেকে ফিরতে পেয়ারার ব্রেনগুলো পোকাগুলো নাচানাচি শুরু করেছে। ঘরে আসা হোক কৃপা করে, নিজের হাতে ব্রেন পরিষ্কার করব। মা হওয়া বলা সহজ, কিন্তু এই বিশাল দায়িত্বে আমি খাবি খেলাম। ছোট্ট একটা মেয়ে আমার, কিন্তু তার গলায় একটা ট্রান্সজিস্টর। ক্ষুদ্র লাগুক আর না লাগুক, তার কাজ হলো কান্না করা। শুধু কান্না নয়, একটা চিৎকার দিয়ে মহোদয়া একেবারে লাল হয়ে যেতেন, শ্বাস আটকে ফেলতেন, নিঃশ্বাস নিতেন না।
আমার কলেজায় তখন কামড় লাগতো। ধীরে ধীরে আয়ত্ত হলো এটা আমার মেয়ের কান্নার ধরন। আমি তাকে যখন বলতাম শ্বাস নাও শ্বাস নাও, সে শ্বাস নিত। সাহেব মুখ কুঁচকে বললেন, খুব বোঝে কথা, তো আপনি শান্ত করুন। সাহেব ইতস্তত করতেন। তিনি কৃপাকে কোলে নিতেন না, পাশে দাঁড়িয়ে দেখতেন শুধু। এমন বাবা আমি কখনো দেখিনি। সাধারণত মেয়ের বাবাগুলো আহ্লাদি হয়, কিন্তু সাহেবের মধ্যে আহ্লাদের ছিটে ফোটাও থাকতো না। মা যখনই বলতো কোলে নে একটু, তিনি একটু খসখসা স্বরে বলতেন, ঘাড় শক্ত হোক, কোলে নিলে ভেঙে যাবে তো। আবার বলতেন, যেভাবে তোমরা কাঁথা দিয়ে মুড়ে রাখো, আমার মনে হয় কাঁথার ভেতর থেকে টুপ করে পড়ে যাবে। কী অদ্ভুত কথা। কৃপাকে তাই তিনি একটিবারও কোলে নিতেন না, শুধু তাকিয়ে থাকতেন ওর দিকে। ও আচ্ছা, আমার মেয়ের ভালোর নাম কিন্তু কৃপা না, ওর নাম মুশফিকা বিনতে মোয়ামেন। মুশফিকা শব্দের অর্থ কৃপা। সবাই তাকে নানা নামে ডাকতো, কেউ পুচু, কেউ বাড়িওয়ালি, আর আমি আড়ালে ডাকতাম কৃপা। আমার সাহেবের কৃপার ফল কী কী না। কৃপা দেখতে যেমন সাহেবের মতো, স্বভাবও সাহেবের ডুপ্লিকেট। সারাদিন তার কাজ কান্না করা, তাও যে সে কান্না না, বাড়ি কাঁপিয়ে চিৎকার করে কান্না। প্রথম 10-12 দিন যা একটু ঘুমোতো, এরপর থেকে চোখের ঘুম নেই। একদিকে আমার ঘুম হারাম হয়ে গেছে, আমার কোল থেকে কারোর কোলে যাবে না। আমি যে একটু বাথরুমে যাব তার জন্য নেই, কিন্তু কোলে নিলেই হিড়িকি উঠিয়ে কাঁদতো, যেন মানুষটা তাকে মেরেছে। আমি কোল থেকে বিছানায় শোয়ালে ঠোঁটটা ফুলিয়ে একটা চিৎকার করতো। সেই চিৎকারে পুরো ঘর মাথায়, কেউ থামাতে পারতো না। আমি দুধ খাওয়ালে একটু শান্ত হতো। এই সময় আমার সহযোগী ছিলেন দুজন, মিষ্টি আপু আর জরিনা। জরিনা খ্যাটখ্যাটে স্বভাবের, কিন্তু বাচ্চা কাচ্চা পালায় সে খুব পারদর্শী। আমি কৃপাকে দুধ খাওয়াতে পারতাম না, নিপল ওর মুখে ঢোকাতে খুব যন্ত্রণা হতো। জরিনা আমাকে শিখিয়ে দিয়েছিল, যদিও ঝামটি দিয়ে কথা বলতো। এত বড় মাতারি, কিন্তু বাচ্চাদের দুধ খাওয়াইতে জানে না। অমনে দুধ খাওয়াইলে তো ওর পেটে যাইব খালি পানি, তখন বারবার মুতবে, বেশি করে ঢুকাইতে হয়। ঝামটি মারলেও সে আমার কাঁধ ছাড়া হতো না, একই সিজারে যন্ত্রণা। ওপর থেকে কৃপার মা ঘেঁষা স্বভাব। জরিনা ছাড়া আমি অন্ধ প্রায়। কৃপাকে গোসল করাতে পারতাম না, জরিনাই আমাকে সাহায্য করতো। আর রান্নাবান্না করতো মিষ্টি আপু। শাহনেওয়াজ সাহেব সকাল মিষ্টি আপুকে দিয়ে যেতেন আর রাতে এসে নিয়ে যেতেন। মিষ্টি আপুকে তিনি প্রচুর ভালোবাসতেন। একবার জিজ্ঞেস করেছিলাম, আপু তুমি খুশি তো? উনি খুব ভালো মানুষ ভাবি, ওনাকে ঠকানোটা অন্যায় হবে। আমার খুব খুশি লাগলো। এই মানুষটার সুখ আমি সর্বদা কাম্য করি। আমার মিষ্টি আপু সুখে থাকুক। আমার সাহেবটাও যদি ভালো মানুষ হতেন। এর মধ্যে বাঁধলো বিপদ। আমার সেলাইয়ের ইনফেকশন হলো। সেই থেকে এক রাতে তীব্র জ্বর। আমি চোখ খুলতে পারছি না, গায়ে তীব্র ব্যথা, মনে হচ্ছে কেউ পিটিয়েছে। সে যন্ত্রণায় আমি বেহুশ প্রায়, চোখের দৃষ্টি ঝাপসা। এদিকে কৃপা গলা ছেড়ে চিৎকার, লাল লাল ঠোঁট ভরিয়ে কি কান্না মেয়ের। আমি শুনছি, কিন্তু তাকে কোলে নেবার শক্তি নেই। এদিকে সাহেব বললেন বিপাকে, কাকে সামলাবেন? প্রতি রাতে তিনি কৃপাকে বুকের ওপর নিয়ে ঘুমাই। সারা রাত মাঝে মাঝে হাঁটি, যেন মেয়ে ঘুমায়। আজ কি মেয়েকে কোলে নেবে? হঠাৎ আবছা চোখে দেখলাম সাহেব কৃপাকে কোলে নিয়েছে, সোজা করে ঘাড়ে নিয়েছেন, বিড়বিড় করে সুরা বলছেন আর হাঁটছেন। কৃপা কান্না ধীরে ধীরে থামলো। একটার সময় আমার তেজি জেদি মেয়ে বাবার কোলে ঘুমিয়ে গেল। সাহেব তখন নরম গলায় বললেন, তুই তো দেখছি একেবারে মায়ের ডুপ্লিকেট, স্বভাব একদম মায়ের মতো, দেশি পেয়ারা মার্কা, শুধু সাইজটা মায়ের থেকে ছোট। তোর মা হলো গেদা পেয়ারা পার্ট 1 আর তুই পার্ট 2। সেদিন কিছু একটা বদলালো। যে সাহেব শুধু মেয়ের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রইতেন, সেই সাহেবের চোখের মনে হলো আমার মেয়ে, তার পেয়ারা আমার পার্ট 2। আমার মেয়ে মুশফিকা বিনতে মোয়ামেন ওরফে কৃপা। এই মানবীয় জীবনে মাত্র দুটো প্রাণীর পাত্তা আছে, অন্তত 3 মাস অবধি তাই ছিল। সে 2 প্রাণী ব্যতীত কারোর কোলে যেত না সে। কেউ আহ্লাদ দেখিয়ে কোলে তুলতে সে তার রূপ দেখাতো, মানুষের লজ্জা পেয়ে কৃপাকে ফেরত দিত। যে 2 প্রাণীর এই মানবী থাকতেন, সেই 2 প্রাণী হলাম আমি এবং সাহেব। সাহেবের এন্ট্রি যদিও পরে হয়েছে, কিন্তু রক্তের টান। বাবা বলতে মেয়ে পাগল, আর সাহেবও তার দেশি পেয়ারা পার্ট 2কে আদরে সোহাকে মুড়িয়ে রাখার চেষ্টা করতেন। তিনি তাকে আহ্লাদ করতে পারতেন না, কিন্তু মেয়ে ঠিক বাবার আহ্লাদ কেড়ে নেয়। সাহেব অফিস থেকে ফিরতেই যখন তার ভারী স্বর শুনত, ও করে একটা কান্না শুরু করত। নাকটা ফুলে নিচের লাল ঠোঁটটা বাঁকিয়ে উল্টিয়ে এমন একটা আহ্লাদি কান্না করতো যে বাবা নিতে বাধ্য। এত ঢং তো আমিও করতাম না। আমার মেয়ের এমন ঢং দেখে সাহেবকেও তাড়াহুড়ো করে তার শুধু হাতটা ধুয়ে ঘামের কাপড় সমেত তাকে করে নিতে হতো। তিনি হাঁটতেন আর বলতেন, তুই কি জানিস, তুই তোর মায়ের মতো নখটা একটা আস্ত যন্ত্রণা। আমার মেয়ে বাবার ঘাড়ে মাথাটা রেখে জবাব দিত, হুম। আমি দেখতাম আর মনে মনে বলতাম, ঠিক হয়েছে, একদম আল্লাহর বিচার।
মা হওয়ার ভার আমার শরীরে প্রকটভাবে দেখা গেল। বাসায় আসার কিছুদিনের মধ্যে আবার সেলাই ইনফেকশন হলো। সেই থেকে 3 দিন তীব্র জ্বরে ভুগলাম। সেই 3 দিনের বিনোদনের শেষ ছিল না। আমি বিছানা থেকে উঠতে পারি না। সাহেব আবার অফিসে ছুটি নিলেন। আমি মিনমিনিয়ে বললাম, মাকে ডাকি? বৃষ্টি আপু তো আছেই। মা কৃপাকে সামলাবে। সাহেব হুঙ্কার ছাড়লেন, আমার মেয়ে আমি সামলাবো। বেশ, সামলাক আমার কি? মেয়ে কেমন ধারি লঙ্কা, বাবাও টের পাক। আমার তো মাজা ব্যথা হয়ে গেছে। মেয়ে তার আসল রূপ দেখালো। সকাল থেকে শান্ত থাকলেও যেই তাকে গোসলে নেওয়া হয় অমনি সে কি চিৎকার। গোসল করাতে গিয়েছিল সাহেব এবং জরিনা। জরিনা এবং সাহেব দুজনকে দেখতে পারেন না। জরিনার ভাষ্য, আমি বিশ্বগাথাবি তাই সাহেবের ঘর করি। ওই লোকের ঘর হাসিনাও করবে না। তাই তাদের মধ্যে শীতল যুদ্ধ আগ থেকে চলমান। গোসলের সময় কৃপাকে সাহেবের কোলে দিয়ে জরিনা খ্যাটাং করে বলল, শুধু ওরে ঝুলায় রাখবেন? পানি আমি দেব। ঝুলায় রাখবো মানে? আমার মেয়ে কি মুরগি নাকি? এই শুদ্ধ করে কথা বলো। এত কথা কন কে? কই যে যেটা সেইটা করেন, নয়তো আমি জামুকা। নিজে নিজে করেন গোসল। এদিকে মেয়ে তার হাত পা ছুঁড়ে কি চিৎকার। পানি তার একদম অপছন্দ। আমি ছোঁয়ালে সে এমনভাবে কাঁদে যেন তাকে কেউ মারছে। পানির গামলাতে নামাতেই সে পায়ে ভর দিয়ে উপর দিকে লাফ দিচ্ছিল। সাহেব খুব নাগানে চুবনি খেলেন। কীভাবে মেয়েকে ধরে রাখবে বুঝতে পারলেন না। এদিকে খ্যাঁক করে উঠলেন, করেন কি? হয়তো পানিতে ডুববো। উল্টান উল্টান ওরে, পিঠে পানি দেব। আরে করেন কি? পানি খেয়ে ফেলবো তো। সাঁতার শেখানোর দরকার নাই। সাহেব ছটপটে মেয়েকে সামলাতে যেয়ে প্রায় ফেলে দিয়েছিলেন। সাহেব কোনো মতে গোসল করিয়ে ঝামটি মেরে বললেন, আপনার মতো অকম্মা আমি জীবনে দেখি নাই। সাহেবকে অকম্মা বলায় সাহস সে যে নারী দেখাতে পারে তাকে আমি এই এগুস্তোপে সালামি জানাই। এই সাহস আমি বউ হয়ে এই কবছরে করতে পারিনি। সাহেব রেগে মেগে আগুন। ধমকে বললেন, বেয়াদব মেয়েটাকে কাল থেকে যেন না দেখি। তাকে কোনো মতে আমি ঠেকালাম। জরিনা ছাড়া আমি অচল, দিশেহারা। অসহায় স্বরে বললাম, বাদ দিন, ও এমনই, কাজ ভালো করে। এই বেয়াদবটাকে প্রশ্রয় দিব নাকি? প্লিজ একটু কৃপা করুন, আমার একটু সুবিধা হয় ও থাকলে। সাহেবের চোখে মুখে বিরক্তিতে কুঁচকে এলো। ফলে জরিনাকে আর বাদ দেওয়া হলো না। তিনি বিরক্তির স্বরে বললেন, যন্ত্রণা যত সব। আমার মেয়ে স্বভাব রানী ভিক্টোরিয়ার মতো। আমার সাহেবকে সেদিন হাড়ে হাড়ে সে টের পাইয়ে দিয়েছে সে আসলে কী জিনিস। দুধ খাওয়ানোর পর সে হাঁসফাঁস করবে, ঢেকুর তুলবে না, তারপর বমি করে কোল ভাসিয়ে দেবে। ডাক্তারের ভাষ্য মতে তার পরিপাকতন্ত্র এখনও সম্পূর্ণরূপে প্রস্তুত হয়নি, তাই যা হজম করতে পারে না তা বমি করে দেয়। তাকে নিয়ে কোথাও বসা যাবে না, সবসময় তাকে হাঁটার ওপর রাখতে হবে। বসলে তার ট্রানজিস্টর শুরু হয়। ফলে সাহেব হাঁটতে হাঁটতে তার অবস্থা খারাপ হয়ে গেল। কিন্তু যেহেতু মেয়েকে সে একাই সামলাবে বলে অঙ্গীকার নিয়েছে, তাই হম্পি করতে পারলেন না। যেই একটু শান্ত হয়ে ঘুম ভাব এলো, বাচ্চাটা অমনি প্রসব করে ভাসিয়ে দিল। তারপর আবার কান্না। সাহেব আমার কোলে দিয়ে পোশাক বদলালেন। সকাল থেকে বহুবার কাপড় পাল্টাতে ক্লান্ত হয়ে গেলেন আমার সাহেব। একবার বমিতে, একবার পোশাক। আমার আর এই খাবি খাওয়া অবস্থা দেখে খুব মজা লাগছিল। আমার মনে একটা ক্ষীণ আশা জন্মালো, আমার মেয়ে পারবে এই কৃপাধারী হুত্তুমকে লাইনে আনতে। এই ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম টের পেলাম না। যখন ঘুম থেকে উঠলাম দেখলাম সাহেব আমার পায়ের নখ কেটে দিচ্ছেন। আমার পায়ের নখ কাটা হয় না অনেক দিন। বুড়ো আঙ্গুলের নখটা তো ভেঙেও গেছে। সময় পাই না, মেয়ে এক মুহূর্ত ছাড়ে না। গোসল বা খাওয়াই আমার কাছে বিলাসিতা হয়ে গেছে। আমি উঠে বললাম, কি করেন? দানবী নখ কাটি। নখ দিয়ে নিশ্চয়ই মাটি খোঁড়া হবে না। আমি হাসলাম। তিনি মনোযোগ দিয়ে আমার নখ কাটছেন। দেখতে খুব সুন্দর লাগছিল। তার চুল বড় হয়েছে, সূক্ষ্মভাবে দেখলে 1-2 পাকা চুল দেখা যায়। সে শান্ত নির্লিপ্ত চোখজোড়ার ওপর ঘন আঁখি পল্লব। বিকালে কমলা রোদের আচরে খুব শৈল্পিক সৃষ্টি লাগলো আমার বুড়ো হুতমটাকে। পাশে তাকিয়ে দেখলাম মেয়েটাকে পাশে শোয়ানো, সে ঘুমাচ্ছে, হাত দুটো ছড়ানো, কিন্তু তালু মুঠ করা। কি শান্ত পরীর মতো লাগছে। আমার এই দুনিয়াটা আমাকে দেখতে খুব ভালো লাগলো। মনে হলো এটাই আমার একমুঠো প্রশান্তি। মেয়েকে বিছানায় শোয়ার মতো এই বিশাল কাজটা আমার সাহেব কী করে করলেন তা অবশ্য বুঝতে পারলাম না। আমি অবাক হয়ে তাকে শোধালাম, আপনি ওকে শোয়াতে পেরেছেন? ও তো শোয় না, বুকের উপর লেপ্টে থাকে। তিনি চোখ না তুলে গম্ভীর বললেন, মুরত থাকতে হয়, সবার দ্বারা তো সব হয় না। ব্যাস, আমার অনুভূতি কেচে গেল। এই হুতুমটা খোঁচা না মেরে কথা তো বলতে পারে না। ভালো কথা কি মুখ থেকে বের হবে না? সব কিছুতেই একটা খোঁচা, যন্ত্রণা যত সব। এমনি একটা ভাব যেন সব পারে উল্টে দিয়েছে। দুধ তো খাওয়াতে পারে না, সেটাই তো আমার কাছে আসতে হয়। তাহলে এত ফটফট কেন? এর মধ্যে কৃপা মুড়িয়ে উঠে গেল। তার গলা ছেড়ে কাঁদতে লাগলো।
হতভম্ব গলায় বললেন, 10 মিনিটও হলো না শোয়ালাম, এ কি ঘুমালো নাকি ঘুমের ভান ধরল? আমি সশব্দে হেসে ফেললাম, বললাম, আপনারই মেয়ে। হুতুম কঠিন চোখে তাকালেন। আমি কৃপাকে ঠান্ডা করতে বললাম, প্রস্তুত?